ঈদে মুক্তি পাবে যেই একটা ইয়াটা ছিল উত্তেজনা এবং মুক্তির সময় যে উত্তেজনা সেই জিনিসটা এখন আর পাই না। সাকিবের ছবি রিলিজ না থাকে তখন মনে হয় না যে ঈদ আনন্দ হবে। স্যার এফডিসিতে যাবেন, একসময় এফডিসিতে গেটে এসে দাঁড়ায় থাকতাম শিল্পীদের দেখার জন্য, এখনো নাই কেউ, সব চলে গেছে গিয়ে। এখন আর যাইও না, আকর্ষণ করার মতো শিল্পী এখন আর পাই না। নামাজ টামাজ পড়ে হলে ছবির ভালো মন্দ দেখতাম। চলচ্চিত্রের যে আনন্দটা সেটা এখন আর পাই না। এটা আমার অনেক কষ্টের। যেসব প্রযোজকরা সাকিবকে এ পর্যন্ত এনেছে সেই সব প্রযোজকরাও এখন সাকিবকে অ্যাফোর্ড করতে পারছেন না। ভারতের একজন বিখ্যাত প্রযোজক এটার সাথে জড়িত, তাহলে আমরা ধরে নিতে পারি ওই ভদ্রলোকের টাকা ইনভেস্ট করা আছে। চলচ্চিত্র শিল্প বলে যে একটা জগৎ যেটা আছে সেটা আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। সেই চলচ্চিত্র নাই, সেই এফডিসিও নাই। তো ওরা দুইটা থেকে বঞ্চিত হচ্ছে। শুরুতেই আমি সংবাদ প্রকাশের মাধ্যমে এই দেশের সিনেমামোদী এবং আপামর জনগণকে আমার ঈদ শুভেচ্ছা জানিয়েই আমার কথা শুরু করছি। শৈশবের কথা বলতে গেলে এই ঈদকে নিয়ে আমাদের এক একটা জীবনের মানুষের আনন্দের বয়স সন্ধিক্ষণে আস্তে আস্তে পরিবর্তন ঘটেছে। যেহেতু শৈশবের কথা এসেছে, শৈশবের কথা যতটুকু মনে পড়ে আমার, তখন তো আমি ছোট, ঈদ আনন্দ তো আছেই। সারা রাত ঘুম আসতো না, কখন ভোর হবে, কখন সেমাই খাবো, নতুন জামা কাপড় পরবো, এগুলো নিয়ে একটা টেনশন। আর আমাদের বিশেষ করে আমাদের ভাই বোনদের ভিতরে একটা এক্সট্রা আনন্দ ছিল। আমাদের এক ভাই পাশেই থাকতেন, আমাদের বাড়ির পাশে, আমার আপন ফুফাতো ভাই। উনি ঈদের দিন হলে সেই সময়ে সবাইকে একটা করে নতুন টাকার নোট দিতেন। তো আমাদের সবারই ঘুম থেকে উঠে কত তাড়াতাড়ি সেই ভাইয়ের কাছে যাওয়া যায় সালাম করতে গেলে, ঈদি যেটাকে বলে, সেই টাকাটার জন্য আমরা ছুটে যেতাম এবং ওটার পাওয়ার পরেই আমাদের পরবর্তী কাজকর্ম শুরু হতো আর কি। এটি হলো শৈশবের ঈদ আনন্দ একটা। আর ঈদের দিন তো নতুন জামা কাপড় পরে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করা, বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, ভাই বোনদের নিয়ে আনন্দ ফুর্তি করা, এইটাই তো ছিল শৈশব। এখন হচ্ছে আবার বয়স সন্ধিক্ষণে পরিবর্তন হয়। যখন কর্মজীবনে আসলাম, কর্মজীবন মানে এই চলচ্চিত্র জগতে আসলাম, তখন ঈদ আনন্দটা চলে গেল আমার চলচ্চিত্র কেন্দ্রিক। আমি সেই সহকারী পরিচালকই ছিলাম যখন, তখনও যেই ছবির সহকারী পরিচালক থাকতাম সেটা ঈদে যদি মুক্তি পেত তখন এই সিনেমাটা নিয়েই ব্যস্ত ছিল। ছুটে যেতাম, নামাজ টামাজ পড়ে হলে ছবির ভালো মন্দ দেখতাম, সেই রেজাল্ট দেখে আনন্দ উপভোগ করতাম, কষ্টও পেতাম। তো সেই জায়গা থেকে এভাবেই চলচ্চিত্রের আসার পর থেকেই চলচ্চিত্র কেন্দ্রিকই ঈদ আনন্দ আমার কেটেছে আর কি। এরপরে এই সময়ে যখন আরও একটু বয়স বাড়লো, তখন এই আনন্দটা আমাদের কাছ থেকে চলে গেল আমার পরবর্তী জেনারেশনের কাছে। তখন নিজের দিকে অতটা খেয়াল থাকে না, যতক্ষণ না পর্যন্ত দেখি আমার সন্তান সন্ততি, তাদের জন্য আগে যেরকম আমি বাবা মার কাছ থেকে পেতাম, আমরা বাবা মা হয়ে তাদেরকে নতুন জামা কাপড় দিয়ে তাদের আনন্দটা নিজেরা শেয়ার করতে পারলে ভাল লাগতো। তো আমার একটু আলাদা কষ্টই বলবো, ঈদ আনন্দ থেকে আমি একটু বঞ্চিত। সেটা হচ্ছে আমার পরের জেনারেশন যারা, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি নাতনি, এরা কেউ আমার কাছে থাকে না। এটা অন্য কোনো কারণ না, কারণ তারা বিদেশে থাকে, তো ওখানেই ঈদ আনন্দ করে। এখন প্রযুক্তির যুগে একটু শেয়ার করতে পারি, প্রযুক্তির কারণে অনলাইনে ভিডিও কলে দেখতে পারি। এখানে আমি আর আমার স্ত্রী দুজনেই, আত্মীয় স্বজন আছে আশেপাশে, ভাই বোন ভাগনা ভাগ্নি, এদেরকে নিয়েই আনন্দ উপভোগ করি। আর চলচ্চিত্রের যে আনন্দটা সেটা এখন আর পাই না। এটা আমার অনেক কষ্টের, কারণ আমি একটু আগেই বলেছিলাম যে বয়স সন্ধিক্ষণে যখন চলচ্চিত্রে আসছি, এই চলচ্চিত্রে আমাকে ঈদ আনন্দ শেয়ার করতাম, কিন্তু সেই শেয়ারের সুযোগ কোথায়? চলচ্চিত্রই হয় না। চলচ্চিত্র নিজেও করি না, বানাই না,
বা চলচ্চিত্র ইয়াকে ভালোবাসি, যারা তৈরি করে তারাও আমাদের কাছের কেউ না, তারা আমাদেরই সন্তান, আমাদের ছোট, তারা আমাদের ভবিষ্যৎ, তারা করে। কিন্তু সেই ঈদের যে ছবি নির্মাণ করা, নির্মাণ থেকে ঈদে মুক্তি পাবে যেই একটা ইয়াটা ছিল, উত্তেজনা, এবং মুক্তির সময় যে উত্তেজনা, সেই জিনিসটা এখন আর পাই না, এখন আর সেই উত্তেজনা নাই একদম গেলে। একমাত্র সাকিব অভিনীত ছবি যদি রিলিজ হয় তখন মনে হয় যে চলচ্চিত্র একটু ঈদ আনন্দ হবে, আর যদি সাকিবের ছবি রিলিজ না থাকে তখন মনে হয় না যে ঈদ আনন্দ হবে। কিন্তু মুক্তি তো ছবি পাবেই, কিন্তু ঈদের সেই মজাটা থাকবে না আর কি। সেই এখন সত্যি কথা বলতে কি, সাকিবের আগে যারা ছিলেন, সাকিব তো আর একদম পুরনো নয়, কিছুদিন আগে আসছেন, তারপরে তার যতটুকু সময় নিয়েছে এবং সেও অনেক পরিশ্রম করে এখানে এসেছে। এখন সাকিবের ছবি থাকলেই দর্শকরা আমরা হলে পাই, আর এছাড়া বাকি যারা আছে তাদেরকে আমি ছোট করে দেখছি না, তাদের নিয়ে অনেক ছবি মুক্তি পায়, কিন্তু সাকিবের মতো দর্শকের কাছে দর্শকের সেই আগ্রহটা আমরা পাই না। এটা আমাদেরকে একটা দুটো কারণ আপনি বলেন, এই যে আপনি চলচ্চিত্রের একজন বোদ্ধা, যেহেতু আমি বোদ্ধা হিসাবে বলবো না, আমি যে চলচ্চিত্রে অনেক দিন থেকে কাজ করছি, আমরা দেখেছি এক সময় যেরকম আমরা শুনতাম রাজ্জাক কবরী, রাজ্জাক শাবানা, আলমগীর কবরী, আলমগীর শাবানা, তারপরে সুচরিতা, তারপরে হলো রাজ্জাক সুচরিতা, আলমগীর সুচরিতা, এর পরবর্তীকালে এসেছে ইলিয়াস কাঞ্চন, দিতি, অঞ্জু ঘোষ, পরে আসছেন ববিতাও ছিল যেরকম রাজ্জাকের সাথে আলমগীরের সাথে, ববিতা, চম্পা, এর আগে ছিল সুচন্দা, এই যে চম্পা, তারপরে আসছে দিতি, এরপরে আসছে এই যে অরুণা বিশ্বাস, তারপরে আসছে হলো আরও যেসব, আমি সরি এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু আরও কিছু শিল্পী ছিল। দিনে দিনে তারা ওরকম দর্শক কেন জানি করতে পারেনি। যেমন রুবেল একটা শ্রেণীকে সে আকর্ষণ করেছিল, মান্না একটা দর্শককে আকর্ষণ করেছিল, এক ধরনের দর্শককে, কিন্তু সেই আকর্ষণ করার মতো শিল্পী এখন আর পাই না, এখন সত্যিকার অর্থে শুধু সাকিব করে। এর মাঝে যে অন্যান্য শিল্পীর যে ছবি হয় সেগুলা ওরকমভাবে কোনো মানুষের মনে সাড়া জাগাতে পারার কারণ করছে না। এটা এখন দর্শক কেন করছে না, এটা দর্শকের অনুভূতি থাকে। মাঝে মাঝে আমি যখন রিক্সা বা সিএনজিতে চলি, এফডিসিতে যাব বললেই সে আমাকে ধরে নেয়, আমি চলচ্চিত্র শিল্পের স্যার এফডিসিতে যাবেন, একসময় এফডিসিতে গেটে এসে দাঁড়ায় থাকতাম শিল্পীদের দেখার জন্য, এখনও নাই কেউ, সব চলে গেছে গিয়ে, এখন আর যাইও না, দেখিও না। কিন্তু সে তো জানে কয়জন নাই, মান্না মারা গেছে, তারপরে রাজ্জাক মারা গেছে, আলমগীর সাহেব এখন অভিনয় করেনি না, সালমান মারা গেছে, সালমানের এরকম বলে, নাম ধরে বলে, সালমান যখন ছিল সালমানের ছবি দেখতে যাইতাম হলে, মান্নার কথা বলে, মান্নার ছবি দেখতে যাইতাম হলে। আর রাজ্জাক ভাইদের যারা এই দর্শক, তারা তো রাজ্জাক ভাইয়ের ওইভাবে পায় নাই, যারা একটু সিনিয়র তারা বলে রাজ্জাক শাবানা যখন কবরী যখন ছিল, ববিতা ছিল, তখন যেতাম হলে। এখন কোথাও ওরকম দর্শকও পাই না, তারাও ইন্সপায়ার না। ওরা হচ্ছে কি ঘরে বাইরে দুই জায়গা থেকে আহত হচ্ছে। ওরা যেমনি ছবি দিকে তারা আনন্দ দিতে পারছে না, এফডিসিতে এসে তার একটা আনন্দ পেত। যখন এফডিসি কেন্দ্রিক চলচ্চিত্রই হতো, আর কোথাও হতো না, তখন এই এফডিসি ঢুকার জন্য গেইটে হাজার শয়ে লোক বসে থাকতো। সেই লোকগুলো বলে সেই চলচ্চিত্র নাই, সেই এফডিসিও নাই, তো ওরা দুইটা থেকে বঞ্চিত হচ্ছে না। এটা চলচ্চিত্রের জন্য খুব একটা শুভ সংবাদ নয় আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য। আজকে সাকিবকে অ্যাফোর্ড যারা আগে করেছিল, যেসব প্রযোজকরা সাকিবকে এ পর্যন্ত এনেছে, সেই সব প্রযোজকরাও এখন সাকিবকে অ্যাফোর্ড করতে পারছেন না। কারণ সাকিবকে নিয়ে কাজ করতে হলে যে খরচ, কারণ সেই লোকটা প্রযোজক লগ্নি করে ব্যবসার কারণে, সে যখন দেখে যে তার লগ্নিকৃত অর্থ ফেরত আসবে না বা সেই বাজার নাই, তখন তারা চুপ করে বসে থাকে।
কারণ শাকিরকে পিছনে যখন খরচা করেছে, যখন দেখেছে সে বাজার থেকে টাকাটা লাভ সহ ফেরত আনতে পারতো, তখন তারা নিয়েছে। এই প্রজেক্টগুলো তো এখানে ঘুরছে। এখন তারা তাকে অ্যাফোর্ড করতে পারে না, তারা আর নিতে পারছে না। যারা নতুন নতুন আসছে, এই যে ছবি, তাই হচ্ছে না। আজকে আমরা যদি প্রিয়তমা দেখি, প্রিয়তমার খরচ যদি জিজ্ঞাসা করতে যাই, জানতে চাই, দেখবো যে বিশাল অঙ্ক। সেটা এখনকার প্রযোজক হয়তো অ্যাফোর্ড করতে পারবে না। আমরা যেটা শুনতেছি, ঈদে একটা ছবি আসবে তুফান, সেই ছবির বাজেট শুনে তো আমরা আশ্চর্য হয়ে যাই। এইখান থেকে আমরা এই টাকা কোত্থেকে, আমাদের বাংলাদেশের বাজার দিতে পারবে না। যদিও তাদের নাকি পাবলিসিটি দেখি তারা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় মুক্তি দেবে, সেটা ভালো কথা, কিন্তু আমার দেশের প্রযোজক তো লাভবান হচ্ছে না। আর এটা আমার দেশের প্রযোজক বলতেছে, শুনতেছি, বাট ভারতের একজন বিখ্যাত প্রযোজক এটার সাথে জড়িত। তাহলে আমরা ধরে নিতে পারি ওই ভদ্রলোকের টাকা ইনভেস্ট করা আছে। এবং এটা নিয়েও আমাদের ভিতরে এখন কথাবার্তা চলছে। আমাদের যৌথ প্রযোজনের একটা নীতিমালা আছে, সেই নীতিমালায় কিন্তু ভারতের সাথে আমরা ছবি নির্মাণ করেছিলাম এবং করছিও। কিন্তু এটা কিন্তু যেভাবে মুক্তি পেতে যাচ্ছে, আমরা দেখছি না যে এটা আমাদের যৌথ প্রযোজনের নীতিমালা মানছে কিনা। কারণ আর আমাদের নায়ক শাকিব খান, আমাদেরই সন্তান, ভাল লাগে তার এই উত্তরণ দেখলে, কিন্তু সে আর আমাদের থাকছে না। কারণ তাকে নিয়ে আর আমাদের ছবি করার কোনো সুযোগ থাকবে না। এই কারণে তাকে নিয়ে যেভাবে তারা শুটিং করে, যে এফোর্ট তাকে দেয়, সেটা আমাদের পক্ষে প্রডিউসাররা এখন আর দিতে সম্ভব না। তো এই এখন যার জন্য এই টালমাটাল ইন্ডাস্ট্রি হয়েছে, এটার একটা জায়গায় আনতে হবে। সেই জায়গাটা নিয়ে আমরা বসছি, আমরা মিটিং করছি। আমরা যেহেতু সামনে ঈদ, এই ঈদের পরে আমরা আবার বসে আসলে আমাদেরকে সমন্বয় না করলে কি হচ্ছে, চলচ্চিত্র শিল্প থেকে আমাদের এই চলচ্চিত্র শিল্প বলে যে একটা জগৎ যেটা আছে, সেটা আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। আর চলচ্চিত্র যদি যে দেশের না থাকে, তার যে এটা কি বলবো আমি, কালচারাল যে আইডেন্টিটি, সেটা থাকছে না। কারণ একটা জাতির পরিচিতি কী? পরিচিতি তার কালচারের মেইন বড় স্তম্ভটা হচ্ছে সিনেমা। যেটা নিয়ে আমি বিশ্বে পরিচয় দেব। আজকে ভারতকে চিনে কোনটা? শাহরুখ খানের দেশ ভারত, আজকে সালমান খানের দেশ ভারত, সত্যজিৎ রায়ের ভারত। তো এরকমভাবে চিনে, কিন্তু আমাদের একসময় চিনত যেভাবে, সেভাবে এখন আমরা তাদেরকে পরিচিতিটা দিতে পারছি না। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার এবং কষ্টের। দর্শকের উদ্দেশ্যে আমার সবসময় একটি কথা, আপনি তো আমার দেশে বসে, আমার প্রেক্ষাগৃহে বসে সিনেমাটা দেখছেন, বাংলা সিনেমা দেখছেন। হয়তোবা আপনাকে সব পরিচালক আপনাকে সেই আনন্দটা দিতে পারবে না, কেউ দেবে, যেটা দেবে সেটাই তো আপনারা দেখবেন। তবে আপনারা দেখতে থাকুন, কোনো দিন কোনো দেশের সব দিন সব ছবি ভালো যায়নি। পৃথিবীর কোনো দেশ নাই যে এরকম সব ছবি ভালো পরিস্থিতির শিকার হয়েছে। আমাদের এরকম ভালো দুর্দিন যাচ্ছে। আমরা বিশ্বাস করি এই সুদিন ফিরে আসবে। আপনারা হলে দেখুন, যারা আপনারা সিনেমা দেখেন হলে গিয়ে দেখুন। হলে গিয়ে আপনারা দেখলে তাহলে আমরাও অনুপ্রাণিত হব, তাহলে আমরা নির্মাণের দিকে আমরা দৃষ্টি দেব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।